নমস্কার, CNN24 সংবাদেই আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 4 মাসেও চার্জশিট নেই, সুবিচারের আশায় ফের পুলিশ সুপারের দায়স্থ রোজি দেবের পরিবার। আসাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি কেলেঙ্কারির প্রতিবাদে ছাত্রছাত্রীদের বিক্ষোভ কর্মসূচি পালন। হর ঘর তিরঙ্গা উপলক্ষে কাছাড়ে একাধিক কর্মসূচি। এনআইটি শিলচরের মাস্টার্স রোল কর্মীদের অনির্দিষ্টকালের অনশন। শ্রীভূমি জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি রজত চক্রবর্তী অনন্ত মহারাজের তোপে নেতাজিকে অবমাননার প্রতিবাদে রাজ্যসভা সাংসদের পদত্যাগ দাবি। এবারে বিস্তারিত সংবাদ। 4 মাস পেরিয়ে গেলেও অম্বিকাপট্টি সড়ক দুর্ঘটনা মামলায় এখনও চার্জশিট দাখিল হয়নি বলে অভিযোগ আহত তরুণীর পরিবারের। গুরুতর আহত অবস্থায় বর্তমানে গুয়াহাটি এইমসে চিকিৎসাধীন রয়েছেন দিলীপ দেবের মেয়ে রোজি দেব। উন্নত চিকিৎসার জন্য তাকে দিল্লিতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলেছে বলে পরিবারের সূত্রে জানা গেছে। গত 28 মাস শিলচরের অম্বিকাপট্টিতে ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন দিলীপ দেবের মেয়ে রোজি দেব। পরিবারের দাবি, দুর্ঘটনার পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং তিনি স্বাভাবিকভাবে চলাফেরার ক্ষমতাও হারিয়েছেন। পরিবারের আরও দাবি, MBA পাশ করার পর সম্প্রতি নতুন চাকরিতে যোগ দিয়েছিলেন ওই তরুণী, কিন্তু দুর্ঘটনার পর তার স্বাভাবিক জীবন কার্যত থমকে গেছে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় থানার মামলা দায়ের করা হলেও 4 মাস পেরিয়ে গেলেও তদন্তের অগ্রগতি সম্পর্কে তাদের স্পষ্টভাবে কিছু জানানো হয়নি বলে অভিযোগ পরিবারের। এমনকি এখনও চার্জশিট দাখিল করা হয়নি বলেও দাবি তাদের। এই পরিস্থিতিতে মঙ্গলবার ফের জেলা পুলিশ সুপারের দায়স্থ হন পরিবারের সদস্যরা। পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত মামলার অগ্রগতি সম্পর্কে পরিবারকে অবহিত করা এবং অতি দ্রুত চার্জশিট দাখিলের দাবি জানান তারা। আজকে আমাদের এখানে আসার দ্বিতীয় দিন হলো। আজকে আমাদের এসপি মহোদয়ের কাছে আমরা এসেছি। আজকেও তো মেমোরেন্ডাম দিয়েছি। এসপি মহোদয় স্টেশনে নেই, উনি বাইরে আছেন। আমাদের সুবিচার তো এখনো পাইনি। আমরা গত 28 মার্চের ঘটনা, 28 মার্চ থেকে আজকে 4 মাস হতে চললো, আমরা এখনো কিছু সদুত্তর পাইনি পুলিশ প্রশাসন থেকে। মেয়েটা আমার ভাতিজি পড়ে আছে এমসে, ও এখন দিল্লি যাওয়া আমরা প্রস্তুতি নিচ্ছি। ওকে 30 থেকে 40 লাখ টাকা প্রয়োজন দিল্লিতে নিয়ে যেতে, ট্রিটমেন্ট করানোর জন্য। এই টাকাটা কোথা থেকে আসবে, এটা আমরা খুব অসহায় বোধ করছি। সুতরাং সবার কাছে আমরা প্রার্থনা করছি যাতে এই ব্যাপারে একটা আমাদের পাশে এসে দাঁড়ায় এবং আমরা সুবিচার পাই। এখনো চার্জশিট আমরা এখনো পাইনি। এখন আমরা শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভর্তি কেলেঙ্কারির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করল। বিক্ষোভকারীরা এই অভিযোগের তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। ছাত্রনেতা গম্ভীর রাজ মুদাইর দাবি যে প্রায় 1 মাস আগে পাওয়া একটি ভয়েস রেকর্ডিংয়ে বিশ্ববিদ্যালয়ের সভাপতি রাজকিঙ্কর চক্রবর্তীর নাম উল্লেখ করা হয়েছে। তিনি দাবি করেন যে এই ঘটনার একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে, তবে ছাত্রছাত্রীরা বলেছেন যে এই ঘটনার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জড়িত থাকায় কোনো প্রমাণ তাদের কাছে নেই। তারা অভিযোগ করেন প্রায় 1 মাস আগে কর্তৃপক্ষের কাছে একটি অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো নাম প্রকাশ করা হয়নি। বিক্ষোভকারীরা এই ঘটনার স্বচ্ছ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এবং তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। उसके अगेंस्ट एक्शन लिया होता, हमें प्रोटेस्ट नहीं करना पड़ता। लोग खाना मैं बोलते मुझे दिखाई दे रहा है, मुझे अरे रिकॉर्डिंग जो भी हो, नाम बोला जा रहा है, जो भी हो प्रोसेस होता है। खबर जाओ बोल दे सर। हमारा प्राइमरी जो है प्राइमरी है, जो मान लीजिए हम चले हमारे पास तो बाकी से बहुत मैं बोल रहा हूँ क्या काम कर लेंगे आप लोग? बिकॉज ये काम एक्चुअली हम लोग एडमिशन स्कैम के अगेंस्ट कर रहे थे, क्योंकि 1 महीने पहले एक वीडियो रिकॉर्डिंग मिला था। वॉइस था राजकिंकर चक्रवर्ती और नंबर भी स्क्रीन पे जो दिख रहा था कॉल का, वो राजकिंकर चक्रवर्ती का ही नाम था, जो असम यूनिवर्सिटी का प्रेसिडेंट है। तो उनके अगेंस्ट मैं खुद कंप्लेन किया था कि ऐसा ऐसा हो रहा है। और मैं ये बोलूंगा कि खाली राजकिंकर चक्रवर्ती नहीं है, एक सिंडिकेट चल रहा है यूनिवर्सिटी पे एडमिशन स्कैम का। मुझे पता नहीं है एडमिनिस्ट्रेशन पे इन्वॉल्व है क्या नहीं है, अभी तक प्रूफ नहीं है मेरे पास। एडमिशन 1 महीने पहले हम लोगों ने कंप्लेन किया था, बट यूनिवर्सिटी ने क्या किया, एक रैंडम केस डाल के, मतलब किसी का नाम नहीं दिया, और पुलिस ने हम लोगों को ये बोला कि खाली एक रिटन कंप्लेन दिया। उन लोगों ने एडमिनिस्ट्रेशन से एक भी एविडेंस नहीं दिया, बट रजिस्टर डिमांड कर रहे दिया,
परंतु पुलिस बोल रहे हैं नहीं दिया। सुबह से हम लोग गेट बंद करके बैठे थे और उस टाइम पे बहुत स्टूडेंट्स थे, तो उसी टाइम पे और एक कांड हुआ जो, क्योंकि जो प्रेसिडेंट था वो एक टाइम पे अभी भी एबीवीपी का एफिलेटेड मेंबर है और एबीवीपी का इलेक्शन पे कैंडिडेट था, तो उनके अगेंस्ट जो एलिगेशन आ गया तो अभी एबीवीपी का डाउनफॉल शुरू हुआ यूनिवर्सिटी, क्योंकि एबीवीपी के ऊपर ट्रस्ट कम हो गया, एबीवीपी बदनामी हो गया, तो एबीवीपी के कुछ तो हर गुंडे होते हैं ना, गुंडे लोगों का दिमाग खराब हो गया, मतलब क्या करे, अभी आके इधर हल्ला मल्ला किया। हम लोग का जो सपोर्टर्स था प्रोटेस्ट में एडमिशन स्कैम के अगेंस्ट, वो लोग थे, बच्चे लोग थे, इन लोगों को मतलब मारपीट करने का ट्राई किया। हाँ, अब विक्टिम था एक प्रियांशुपल नाम का लड़का, बट ये रंगखड़ी का है। उन्होंने एक वीडियो क्लिप भेजा है, परंतु उनको प्रेशराइज किया गया कि उसको थोड़ा वो मतलब वो बोल रहे हैं कि ये वीडियो एडिटेड है, ओरिजिनल वीडियो अलग है। तो हम लोगों ने डिमांड किया, प्रियांशु बोल रहा है, प्रियांशु को प्रेशराइज किया गया है, मुझे जो लगता है। तो वो एक्चुअली वो हम लोगों के साथ है नहीं अभी, वो मतलब उन लोगों को प्रेशराइज करके उसको रखा गया है उन लोगों के द्वारा। तो उन्होंने वीडियो एडिटेड बोला, परंतु हम मांग रहे थे कि अगर ये वीडियो एडिटेड है तो ओरिजिनल वीडियो कहाँ है, क्योंकि वीडियो उसने ही किया था। तो ओरिजिनल वीडियो आज 1 महीना हो गया उन लोगों ने नहीं दे पाया, वो लोग नहीं दे पाए, दैट मीन्स दिस इज द ओरिजिनल वीडियो। एंड ये बच्चा बोल रहे हैं ये वीडियो देखने से ये एडिटेड है या नहीं, और इसलिए हम पुलिस को भी बोल रहे थे कि 1 महीना नहीं लग जाता एक वीडियो का वैलिडिटी चेक करने के लिए। तो हम लोगों ने अभी यूनिवर्सिटी के साथ एक मुद्दा रखा था, और मेरिट लिस्ट का भी कुछ प्रॉब्लम है, वो भी हम लोगों ने रखा था, और जो कल्प्रिट है उनका प्रेसिडेंट पोस्ट से टर्मिनेशन मांगा था, परंतु एडमिनिस्ट्रेशन ने अभी टाइम मांगा है हम लोगों से। हम लोगों ने 15 डेज दिया है, 15 डेज के अंदर इस पूरा केस का हम लोग को रिजल्ट चाहिए। अगर विक्टिम ही गलत हुआ तो उनको टर्मिनेट करना पड़ेगा, मैं भी उससे ऊपर भी कुछ हो सकता है अगर 15 डेज के अंदर कुछ रिजल्ट नहीं आया। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তিরঙ্গা অভিযানকে সামনে রেখে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কাছাড়ের জেলা শাসক রাহুল কুমার গুপ্তা জানান, हमारे प्रेस बंधु के माध्यम से हम कछार जिला के जितने भी लोग हैं उनको हम बताना चाहेंगे कि हर घर तिरंगा पर प्रोग्राम जो होने वाले हैं, वंदे मातरम एंड पार्टीशन हॉरर रिमेम्बरेंस डे, दिस आर ऑल लाइंड अप इन दिस इंडिपेंडेंस डे। 9 तारीख को हमारे तिरंगा बाइक रैली हुई थी जो कि डिस्ट्रिक्ट पुलिस और डीटीओ की तरफ से किया गया था, और एक ब्लड डोनेशन कैंप भी किया गया है। 10th to 14 ऑनवर्ड्स हमारे सारे स्कूल, कॉलेजेस और जितने एजुकेशनल इंस्टीट्यूशंस हैं उनमें आर्ट, ऐसे और डिबेट के कॉम्पिटिशन्स। 14 अगस्त को हमारे एजुकेशन डिपार्टमेंट की तरफ से गांधी भवन में फाइनल कंपटीशन किया जाएगा, और गांधी भवन में ही एक एग्जीबिशन भी किया जाएगा, जिसके लिए हम सारे हमारे जिलावासियों को आमंत्रित करेंगे कि हमारे डिस्ट्रिक्ट के बच्चों ने जो आर्ट्स वगैरह करेंगे वो एग्जीबिशन वो आप वहां पर आके वो देख सकते हैं। 10th to 14 ऑनवर्ड्स हमारे विभिन्न इंस्टीट्यूशंस जो हमारे डिस्ट्रिक्ट के हैं, सारे लाइन डिपार्टमेंट्स और सारी एजेंसीज क्लीननेस ड्राइव लेगी, सारे ऑफिसेज में, स्कूल्स में और जितने भी पब्लिक प्लेसेस हैं, सारे म्युनिसिपैलिटीज वगैरह को इन्फॉर्म किया गया है कि वो क्लीननेस ड्राइव लेंगे। और हमारे जितने लोग हैं, पब्लिक हैं, हम उनसे भी रिक्वेस्ट करेंगे कि इंडिपेंडेंस डे से पहले वो भी अपने घर के और सराउंडिंग एरिया, नेबर एरिया को क्लीन करें, क्लीननेस ड्राइव रखें। हमारा शहर जितना साफ रहेगा उतना ही पॉजिटिविटी के साथ हम लोग इंडिपेंडेंस डे मना पाएंगे, एंड ऑल्सो इससे अच्छे वैल्यूज बच्चे भी सीखेंगे। 12 and 13 को प्रभात फेरी किया जाएगा, ये ग्राम इलाकों में, ग्राम अंचल के इलाकों में किया जाएगा, जिसका मॉनिटरिंग जिला परिषद करेगा। 13th को सारे सर्कल ऑफिसेज में और सारे ऑफिसेज में, और हमारा जो ये रैली भी होगा वहां पर वंदे मातरम की सिंगिंग की जाएगी। 14th को ही शाम को एक कैंडल लाइट मार्च होगा जो कि चैम्बर ऑफ कॉमर्स के द्वारा, ये रिस्पॉन्सिबिलिटी उनका है, वो कराएंगे। और इस बार फाटक बाजार साइड में एक लाइट शो का भी वी आर ट्राइंग टू ऑर्गेनाइज। कैंडल लाइट जहां पर खत्म होगा वहां पर लाइट शो होगा। तो ये हमारे जो आगामी 15 अगस्त है उसके कुछ शेड्यूल थे जो कि प्रेस माध्यम से हम हमारे जितने जिलावासी हैं उनको
आने वाले जो इंडिपेंडेंस डे है हम सब चाहते हैं कि हम उसको खुशी से और बहुत ही अच्छे से मनाएं। तो हम अपने जितने भी जिलावासी हैं उनको रिक्वेस्ट करेंगे कि आप लोग भी अगर आपके घर के आसपास या किसी भी तरीके की आप संदिग्ध व्हीकल या फिर कुछ ऐसी चीजें देखते हैं जो कि थोड़ा सा सस्पिशियस लगता है, तो लोकल थाना में आप लोग रिपोर्ट करिए और इसको रेस की करिए, ताकि जो इंडिपेंडेंस डे आ रहे हैं उसको हम लोग पीसफुली कर सके। क्लीननेस ड्राइव्स लीजिए, अपने बच्चों को मोटिवेट करिए। ऑल गवर्नमेंट ऑफिशियल्स वी आर डूइंग इट, आई वुड रिक्वेस्ट कि हमारे पब्लिक भी करे। और सबसे मेजर इवेंट जो 15 अगस्त को होगा, हमारा डिस्ट्रिक्ट सेलिब्रेशन, वो डीएसए फील्ड में होगा। हम जिला प्रशासन की तरफ से आप सभी को हम निमंत्रित करना चाहते हैं कि भारी तादाद में आए और ये जो जिला प्रशासन की तरफ से 15 अगस्त का डिस्ट्रिक्ट प्रोग्राम होगा उसको। চাকরি স্থায়ীকরণের দাবিতে শিলচরের জাতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শিলচর যেন এনআইটিতে অনির্দিষ্টকালের আমরণ অনশনে বসলেন মাস্টার্স রুল কর্মীরা। এনআইটি ওয়ার্কস ইউনিয়নের নেতৃত্বে সোমবার 10 আগস্ট সকাল থেকে শুরু হয়েছে এই আন্দোলন। দীর্ঘ প্রায় 3 দশক ধরে প্রতিষ্ঠানে কাজ করেও স্থায়ীকরণের সুযোগ না করার ক্ষোভে ফুঁসছেন আন্দোলনরত কর্মীরা। আন্দোলনকারীদের দাবি, প্রায় 30 বছর ধরে তারা এনআইটিতে শিলচরের নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন, কিন্তু দীর্ঘদিন ধরে স্থায়ীকরণের আশ্বাস ও প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। রিজিওনাল ইঞ্জিনিয়ার কলেজ বা আরইসি থেকে এনআইটিতে রূপান্তরের সময় তৎকালীন কর্তৃপক্ষ মাস্টার্স রোল কর্মীদের চাকুরি স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি। দেশের অন্যান্য এনআইটি এবং বিভিন্ন সরকারি দপ্তরে একই ধরনের কর্মীদের নিয়মিত বা স্থায়ীকরণের ব্যবস্থা করা হলেও শিলচর এনআইটিতে তারা সেই সুযোগ থেকে বঞ্চিত। আদালতের একাধিক নির্দেশের পরও কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ এনআইটি ওয়ার্কস ইউনিয়নের দাবি, 2025 সালের 23 জুলাই এবং 2026 সালের 18 জুন হাইকোর্টের রায়ের পর কর্মীদের চাকুরি স্থায়ীকরণের বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এর মধ্যে এনআইটি শিলচরের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার খুব আরও বাড়ে। দীর্ঘদিন ধরে কর্মরত মাস্টার্স রোল কর্মীদের স্থায়ীকরণ না করে নতুন নিয়োগের প্রক্রিয়া শুরু করার প্রতিবাদেই অনির্দিষ্টকালের আমরণ অনশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউনিয়ন। দীর্ঘদিনের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অনশনরত কর্মীরা। मैं सिलचर एनआईटी वर्कर यूनियन का एक एमआर स्टाफ हूं। मेरा नाम शिवनंदन कुर्मी है। हम लोग रीजनल कॉलेज से काम करके आ रहे हैं। लगभग 27 साल, 28 साल, 35 साल सारे स्टाफ हमारे पिताजी के उम्र के लोग हैं। हम लोग बहुत सी राय हाई कोर्ट से ला के दिए हैं सिलचर एनआईटी का अथॉरिटी का। आज तक उस राय का इम्प्लीमेंटेशन नहीं हुआ, लेकिन लास्ट राय जो हमारी 2026 में हम लोग जो लाए हैं उसमें हाई कोर्ट और सुप्रीम कोर्ट का जो रेफरेंस दिया गया है उस रेफरेंस से हमको रेगुलर किया जाए। अगर रेगुलर नहीं होता है तो मैं पहले भी बताया था और लास्ट में भी बता रहा हूं कि हम लोग यहाँ से नहीं जाएंगे, ये चाहे हम लोग का लाश भी उड़ जाए। मैं शुरू से ये मैं बता के आया हूँ। लास्ट और एक बात, मैं बहुत पहले एक्स सेक्रेटरी था तो मैं बताया था कि मैं ये इतिहास बना दूंगा, वो वक्त आ चुका है। শ্রীভূমি জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি রজত চক্রবর্তী মঙ্গলবার বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছেন। রজত চক্রবর্তী বলেন, ইতিহাসের বিরল বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে এমন কটূক্তি গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, নেতাজি শুধু অখণ্ড ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রাণকেন্দ্রই নন, তিনি ভারতের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ নেতা। অনন্ত মহারাজ কিসের স্বার্থে নেতাজিকে নিয়ে কটূক্তি করাতে পারেন, এই প্রশ্ন তুলেছেন চক্রবর্তী। তিনি আরও প্রশ্ন করেছেন, কেন বিজেপি এই সংবেদনশীল বিষয়ে নীরব থাকছে। দাবি, রজত চক্রবর্তীর সাংসদ অনন্ত মহারাজকে রাজ্যসভার পদ থেকে অবিলম্বে পদত্যাগের দাবি করেন এবং পাশাপাশি অনন্ত মহারাজ ও কাছে ক্ষমা চাওয়ার আহ্বানও জানান। আমরা জানি স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যে ইতিহাসের বুনিয়াদ, যার মূল সূত্র এবং সূচনা যে জাতিসত্তা থেকে উৎপন্ন হয়েছে এবং যার হুমকির ফলে, যার দৃঢ় পদক্ষেপের ফলে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বাধ্য হয়েছিল এই দেশকে স্বাধীন ঘোষণা করতে, এই দেশের স্বাধীনতা দিতে। সেই মহাপুরুষ, সেই মনীষী যারা রয়েছেন তাদের সম্বন্ধে আজকে যাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই অথচ এমপি হয়েছে, আমি কোনো দলের কথা বলতে চাই না, যে দলের হোক না কেন, আমাদের গর্ব ভারতবর্ষের যারা বাংলা এবং বাঙালি রয়েছে
সমগ্র বিশ্বের যারা বাঙালি রয়েছে তাদের যারা গর্ব, তাদের যিনি গর্ব, তাদের প্রাণপুরুষ যিনি নেতাজি সুভাষচন্দ্র বোস, সেই নেতাজি সুভাষচন্দ্র বোস সম্বন্ধে অনন্ত মহারাজের মতো একজন নিকৃষ্ট মানসিকতার মানুষ, যে মেম্বার অফ পার্লামেন্ট যাকে করা হয়েছে জানি না কোন দল থেকে কেন করা হয়েছে, এবং নেতাজি সম্বন্ধে যে উক্তি, যে কটূক্তি এই ব্যক্তি করেছে, অশিক্ষিত একটা ব্যক্তি যার শিক্ষাগত যোগ্যতা আমার মনে হয় 8 পাস, আজ পর্যন্ত সে খোলা আকাশের নিচে ঘুরছে। এখন পর্যন্ত আইনগত ব্যবস্থা তার উপর গ্রহণ করা হয়নি, এখন পর্যন্ত তার মেম্বার অফ পার্লামেন্ট সেটা খারিজ করা হয়নি। আজকে অন্য কোনো দেশ যদি হতো, হয়তো 24 ঘন্টার মধ্যে সরকার যদি পদক্ষেপ না নিত, জনগণ হয়তো নিয়ে নিত। তো এটা দানা বাঁধছে, সমগ্র ভারতবর্ষের মধ্যে এর দানা বাঁধছে, বরাক উপত্যকায় মানুষের মধ্যে দানা বাঁধছে। গতকাল শিলচরে প্রতিবাদ হয়েছে বিভিন্ন সংগঠন মিলে। তো আজকে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি? যে মহাপুরুষ, যে ব্যক্তিত্বের দৃঢ় পদক্ষেপের ফলে, হুঙ্কারের ফলে এবং যৌথ নেতৃত্বে, নেতাজি সুভাষচন্দ্র বোস এবং মহাত্মা গান্ধীর যৌথ নেতৃত্বে কোনো জায়গায় মহাত্মা গান্ধীকে খাটো করে দেখানোর চেষ্টা করা হচ্ছে, কোনো জায়গায় নেতাজি সুভাষচন্দ্রকে খাটো করে দেখানোর চেষ্টা করছে। কিন্তু আমি বলি, নেতাজি সুভাষচন্দ্র বোস এবং মহাত্মা গান্ধী একে অন্যের পরিপূরক। যৌথ নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, আরও অনেক নেতৃত্ব রয়েছে। আজকে বাংলার যে অবদান স্বাধীনতা সংগ্রামে, বাঙালিদের যে অবদান আজকে স্বাধীনতা সংগ্রামে, সেই বাঙালিদের অস্তিত্বকে আজকে মুছে ফেলার একটা চক্রান্ত চলছে। আজকে রাজা রামমোহন রায় নিয়ে পশ্চিম বাংলায় কিছুদিন আগে কটূক্তি করা হয়েছে, রবি ঠাকুরকে নিয়ে কটূক্তি করা হয়েছে। তো কোথায় আজকে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি? তাই আমি আজকে নিজেকে শান্ত এবং ক্ষান্ত রাখতে পারিনি। তাই আমি জনসমক্ষে আমি আবেদন রাখব, এবং বিশেষ করে যারা নতুন প্রজন্ম, বিশেষ করে যারা ছাত্র সমাজ এবং যুব সমাজ, তাদের কাছে আবেদন রাখব যে আর কত আমরা পেছন যাব। পেছনে যেতে যেতে ওয়ালে পিঠ লেগে গেছে, আর পেছনে যাওয়ার জায়গা নেই, জায়গা নেই। আর এমন দিন আসবে হয়তো ওয়াল ভেঙে আমাদের পেছনে পড়ে যেতে হবে। তাই নিজের অস্তিত্ব, নিজের ঐতিহ্য এবং বাংলা এবং বাঙালির ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য প্রতিবাদী কণ্ঠে বরাক উপত্যকা, সমগ্র বরাক উপত্যকা এবং ভারতবর্ষ এবং বিশ্বর বাঙালি জেগে উঠুক। কাছাড় জেলার লক্ষ্মীপুর থানার অন্তর্গত নারায়ণপুর পার্ট 2 এলাকায় পারিবারিক বিবাদকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে 3 ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক যুবক। মঙ্গলবার শিলচর মেডিকেল কলেজে সাংবাদিকদের ডেকে পরিবারের লোকেরা জানান, গত 4 অগাস্ট সন্ধ্যা আনুমানিক 5টা নাগাদ নারায়ণপুর এলাকায় একটি ঘটনাকে কেন্দ্র করে প্রথমে বচসা ও হাতাহাতির সূত্রপাত হয়। ভাইয়ের স্ত্রী মালতী কৈরিকে মারধর করা হয় এবং পরে বিষয়টিতে নিয়ে তার ছেলে চুনিলাল কৈরি প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা তাকে মারধর করেন। অভিযোগে আরও বলা হয়েছে, চুনিলাল কৈরিকে প্রাণে মারার উদ্দেশ্য দা এবং লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। বর্তমানে তিনি শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানা গেছে। এই ঘটনার গোপন কৈরি রামলাল কৈরি এবং আশুতোষ কৈরির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যেই বাঁশকান্দি থানায় কেস নম্বর 152/26 উল্লেখ করে অভিযোগ দায়ের করা হয়েছে বলে নথিতে দেখা যাচ্ছে। তবে থানায় অভিযোগ জানানোর পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুলিশ এই ঘটনা যথাযথ প্রাথমিক তদন্ত বা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। একাধিকবার থানা যোগাযোগ করা সত্ত্বেও বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। পুলিশের নিষ্ক্রিয়তার কারণে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতার ভুগছেন এবং ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগকারীর দাবি। चुनीलाल कोयरी साथ राम कोयरी गोरू लेके शाम को आ रहा था। उसी वक्त रामलाल कोयरी, गोपाल कोयरी, आशुतोष कोयरी ने मिल के दरवाजा ठेल के धक्का मार को बाहर किया। बाहर करके चुनीलाल कोयरी के इतना बेरहमी से मारा है जे उसका कोई इलाज नहीं। वो मेडिकल में आखिरी सांस ले रहा है, लेकिन उसका
अभी तक कोई सिचुएशन नहीं ले गया है थाना में जनाया, कोई एसपी भी कंप्लेंट किया है, लेकिन अभी तक उसका कोई रेगुलेशन नहीं भरा, उन लोगों का सजा नहीं मिल रहा। वो लोग घूम रहा है मेडिकल में बहाना बना के, लेकिन अभी तक उसका कोई जज नहीं कर रहा है। हमारा पेशेंट बहुत सीरियस है, वो आखिरी सांस ले रहा है मेडिकल में, इतना बेरहमी से मारा, माथा को फोड़ दिया है, माथा से बहुत काफ़ी सूजन हुआ है, लेकिन ये वो बचना मुश्किल है। मेडिकल में इस बार आईसीयू रूम में एडमिट है, वो आखिरी सांसें गन रहा है। ফিরছে একটি বিরতির পর। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস, আমাদের ঠিকানা ইটখোলা অপোজিট দুর্গা মন্দির, যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের উপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে। ফিরে এলাম বিরতির পর। স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার সুনাই সার্কেল অফিসে এক সভা অনুষ্ঠিত হয়। সার্কেল অফিসার দিবাকর দেবের পৌরোহিত্যে আয়োজিত সভায় সুনাই এলাকার বিভিন্ন সরকারি কার্যালয়ের কর্মী ও বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। সভায় যথাযোগ্য মর্যাদার স্বাধীনতা দিবস পালনের লক্ষ্যে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়। পাশাপাশি হর ঘর তেরেঙ্গা ও স্বচ্ছ ভারত অভিযানের মতো কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের উপর গুরুত্ব দেওয়া হয়। আজকে আমাদের সুনাই রেভিনিউ সার্কেলে একটা মিটিং রাখা হয় রিগার্ডিং ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন। এই মিটিংয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের সবাইকে ডাকা হয়, ডিপার্টমেন্টের অফিসার্সরা এসছে, ওরা মিটিং অ্যাটেন্ড করলো। ওদেরকে কয়েকটা কথা আমরা বললাম, যেরকম 15 আগস্টে সকাল 7:30টার সময় ফ্ল্যাগ হোস্টিং হতে লাগে প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা ইনস্টিটিউশনে, প্লাস কারোর যদি প্রাইভেট রেসিডেন্সে করতে লাগে ওটা সকাল 7টার সময় হতে লাগে, এই টাইমিংটা বলা হলো। তারপরে আমাদের অগাস্টের 10 তারিখ থেকে নিয়ে অগাস্টের 14 তারিখ অবধি ক্লিনলিনেস ড্রাইভ একটা রাখার কথা, যেটা আমাদের ডিসি স্যার আমাদেরকে ইনস্ট্রাক্ট করেছে। অ্যাকর্ডিংলি এই মেসেজটাও সবাইকে পাস করা হয়েছে, যাতে নিজের নিজের অফিস, স্কুল, কলেজ, এডুকেশনাল ইনস্টিটিউশনস প্লাস নিজের নিজের ঘর সব কিছু যদি আমরা যতটুকু পরিষ্কার করে রাখতে পারি, একটা ক্লিনলিনেস ড্রাইভ করা হোক প্রত্যেকটা অফিস, প্রত্যেকটা এডুকেশনাল ইনস্টিটিউশন। তারপরে 13 আগস্ট প্রত্যেকটা অফিসে সবাইকে রিকোয়েস্ট করা হয়েছে 13 আগস্টে প্রত্যেকটা অফিসে বন্দে মাতরম গানটা গাওয়ার জন্য। অফিসার্স অ্যান্ড অল স্টাফ অফিসে, তারপরে এডুকেশনাল ইনস্টিটিউশনে, স্কুল কলেজগুলোতে অ্যাসেম্বলির সময় 13 তারিখ এটা যাতে পড়া হোক, এই ব্যাপারে সবাইকে জানানো হয়েছে। আর সাথে সবাইকে জানানো হয়েছে যে ইন্ডিভিজুয়ালি সবাই নিজের নিজের ঘরে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটা যাতে লাগায়, আর harghartiranga.com ওয়েবসাইটটাতে গিয়ে একটা সেলফি আপলোড করে। এটা খুব নোবেল একটা ইনিশিয়েটিভ, এটাতে যাতে সবাই করে এই ব্যাপারেও সবাইকে বলা হয়েছে। আর বাস এটাই ছিল আমাদের মিটিংয়ের মেইন এজেন্ডা। শিলচর শহরের অদূরে বর্ষা এলে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে তারাপুর জিপির রাখালখালের পাড়ের অর্ধশতাধিক পরিবার। বছরে দীর্ঘ সময় রাস্তা জলের তলায় থাকে, নৌকাই হয়ে ওঠে তাদের যাতায়াতের প্রধান ভরসা। স্থানীয়দের অভিযোগ, চৈত্র থেকে আশ্বিন পর্যন্ত রাস্তার বিভিন্ন অংশে জল কাদা জমে থাকায় সাধারণত যাতায়াত থেকে শুরু করে জরুরি পরিষেবা সব ক্ষেত্রেই চরম দুর্ভোগ পোহাতে হয়। অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া কিংবা মৃতদেহ সৎকারের জন্য নিয়ে যাওয়ার বর্ষাকালে কঠিন হয়ে পড়ে। সমস্যায় পড়েন স্কুল পড়ুয়ারাও। বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর রাস্তার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি মিলেও বাস্তবে পরিস্থিতির পরিবর্তন হয়নি। পঞ্চায়েত স্তরে রাস্তার কাজের নামে সামান্য মাটি ফেলে কাজ শেষ করে দেওয়ার অভিযোগও রয়েছে তাদের। আমরা বড়খলা সমষ্টি ছিলাম, বর্তমানে শিলচর সমষ্টির তারাপুর জিবি রাখালখালে পার্ট 1। আমরা এই রাস্তার উপরে গত আশ্বিন মাস থেকে চৈত্র মাস থেকে কার্তিক মাস পর্যন্ত আমরা এই রাস্তা জলে মগ্ন থাকে। তাই আমরা ছাত্রছাত্রী স্কুল যাওয়া
এবং বেমারে অসুস্থ মানুষ নিয়ে হসপিটাল যাওয়া আসা এবং দোকানপাট বাজারহাট খুবই কষ্ট হইতেছে। মন্ত্রী এমএলএ সবাই আসে ভোট দেওয়ার সময়, কিন্তু ভোট যখন নেওয়া তা তখন মানে কয় আমরা করিয়া দিমু, আর ভোট শেষ তারা দেখা পাওয়া যায় না, আর আমরা খোঁজখবর নাই। বর্তমানে আমরা এনে বাসিন্দা আছি 30-40টি পরিবার। তাই এই যে 30-40 পরিবারের ছাত্রছাত্রী বা অসুস্থ মানুষ বাজারহাট নৌকা দিয়ে যাওয়া আসা চলাচল করি, কিন্তু এটা ডক্টর হেমন্ত বিশ্বাস মামাকে বলছি যে অনুরোধ করি যে এটা রাস্তাটা যদি আমরা সাহায্য করুন তাহলে আমরা অনেক কৃতজ্ঞ। বুড়িবাইল জিপিতে পাল বদল, নতুন সভানেত্রী পদে নির্বাচিত আনোয়ারা বেগম বরভূয়া ভোটাভুটিতে পরাজিত অন্নপূর্ণা পাল এবং হাইকোর্টের নির্দেশের পর নতুন করে বোর্ড গঠন ও সহসভানেত্রী পদে নির্বাচিত জিলি বেগম। অবশেষে নতুন সভানেত্রী পেল কাছাড় জেলার বরখোলা সমষ্টির 93 নং বুড়িবাইল গাঁও পঞ্চায়েত। মঙ্গলবার অনুষ্ঠিত ভোটাভুটিতে 2 নম্বর গ্রুপ সদস্যা আনোয়ারা বেগম বরভূয়া সভানেত্রী পদে নির্বাচিত হয়েছেন। জিপির 4 সদস্যের অভিযোগের ভিত্তিতে গুয়াহাটি হাইকোর্টের নির্দেশে তৎকালীন জিপি সভানেত্রী অন্নপূর্ণা পালকে পদ হারাতে হয়। आज हम लोग का ऑनरेबल हाई कोर्ट ने जो बोरेबल जीपी का 93 बोरेबल जीपी का जो कोर्ट केस हुआ था, तो कोर्ट उसमें हम लोग का प्रेसिडेंट एंड वाइस प्रेसिडेंट के लिए इलेक्शन के लिए दिया गया था। तो मैं माफी करूँगा, ऐसे ऑथराइज ऑफिसर आया था। तो पहले हम लोग का जैसा भी हम लोग का प्रोसीजर है गाइडलाइंस है, उसमें प्रोसीजर के मुताबिक हम लोग किए हैं। सबका अटेंडेंस था, अटेंडेंस कोरम के लिए 137 होना चाहिए, लेकिन सब 10 मेंबर सभी लोग आए थे। उसमें 10 मेंबर्स आने के बाद हम लोग अटेंडेंस के बाद वो लोग ऑथ टेकिंग हुआ। ऑथ टेकिंग के बाद प्रपोजल एंड समर्थन हुआ जो प्रेसिडेंट वाइस प्रेसिडेंट का, उसमें से हम लोग का वोटिंग भी हुआ 2 कैंडिडेट। तो वोटिंग में हम लोग का प्रेसिडेंट के हिसाब से अनवरा बेगम बोरभूया आया है, विनर है। तो उसमें से 10 वोट में से उसको 7 वोट मिला है। और आपको वाइस प्रेसिडेंट जिली बेगम बोरभूया, उसको आउट ऑफ 10 7 वोट मिला है। तो ये पीसफुली हुआ है? हाँ, आज सब पीसफुली हुआ है, कोई प्रॉब्लम नहीं। मैंने सबसे भी पूछा है तो कोई किसी का कोई दिक्कत नहीं। तो हम लोग एज पर प्रोसीजर पूरा अच्छे से कर। সোমবার মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় এ গ্রুপ থেকে জয়ী হলো ইন্ডিয়ান এফসি। ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রতিপক্ষ এএসএস-এবি কর্কট দলকে 2-1 গোলে পরাস্ত করে অনায়াসে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করে। এদিন খেলার প্রথমার্ধে 2-0 গোলে এগিয়ে যাওয়ার ইন্ডিয়ান এফসি খেলার 5 মিনিটের মাথায় রিয়াকিমা ও 31 মিনিটে জেন্টস ইন্ডিয়ান এফসি এর হয়ে চমৎকার গোল করেন। দ্বিতীয়ার্ধের খেলার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এসএসএস-এবি কর্কট। ম্যাচের 51 মিনিটে হুশিয়া এএসএস-এবি দলের হয়ে একমাত্র গোল করেন। শেষ পর্যন্ত 2-1 গোলের ব্যবধানে ম্যাচ জিতে ময়দান ছাড়ে ইন্ডিয়ান এফসি। এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইন্ডিয়ান এফসি দলের খেলোয়াড় জেমস। তার হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিদ্বয় রাজনগর, খুলিছড়া ও সপ্তগ্রাম গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য যথাক্রমে টিটু লস্কর ও জাবির লস্কর। মঙ্গলবার এই গ্রুপ থেকে প্রথমবার রাউন্ডের তৃতীয় খেলায় লোকনাথপুর এফসি এবং আইয়ান এফসি পরস্পরের মোকাবিলা করবে বলে জানিয়েছেন আয়োজক মাতৃভূমির ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।